আজ সকালে একটি ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ভারত বাংলাদেশ সীমান্ত ও ভারত নেপাল সীমান্তের পাশাপাশি ভারতের জলসীমা এবং উপকূলবর্তী অঞ্চলে এমন কিছু অ্যাক্টিভিটি ভারতের গোয়েন্দারা দেখেছেন যা কিন্তু ভারতের সুরক্ষার জন্য অত্যন্ত বিপজ্জনক। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কোস্টাল এরিয়াতে এবার ভারতের নেভি এবং যে তদন্তকারী যে সংস্থাগুলো আছে তারা কিন্তু কড়া নজরদারি শুরু করবেন। আর এর পরেই বাংলাদেশের 3টে ট্রলারকে কিন্তু আটক করে ভারতের নেভি, এবং আপনারা শুনলে অবাক হবেন সেখানে প্রায় ৭৯ জন বাংলাদেশি ছিল। এবার হঠাৎ করে ৭৯ জন বাংলাদেশি কেন ভারতবর্ষে ঢুকছে সেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। যে খবর পাওয়া গেছে সেখানে বলা হচ্ছে পরপর 3 দিন এই সার্চ অপারেশন চালানো হয় এবং 3 দিন একই ভুল বাংলাদেশের সেই নৌ চালকরা করেন এবং জলসীমাকে অতিক্রম করে ভারতবর্ষে ঢুকে যান। এবং আপনারা শুনলে অবাক হবেন একটি জাহাজ আবার কাকদ্বীপ এরিয়াতে কিন্তু আটক করা হয়েছে। ফলে বাংলা কোথাও না কোথাও এই পুরো ঘটনায় কিন্তু জড়িয়ে যাচ্ছে। যে তথ্য আমাদের সামনে আসছে সেখানে বলা হচ্ছে দুটি জাহাজের নাম, একটির নাম নুরি মদিনা যেখান থেকে প্রায় 24 জন বাংলাদেশিকে অ্যারেস্ট করা হয়, এবং অন্য জাহাজের নাম এফভি মায়ের যেখান থেকে 26 জনকে অ্যারেস্ট করা হয়। অর্থাৎ এত বিশাল সংখ্যক জনসংখ্যা নিয়ে কেন বাংলাদেশের এই ট্রলার রাতের অন্ধকারে ভারতের সীমানায় ঢুকলো সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। এমনকি সেই জাহাজগুলোকে ট্র্যাকিং করা হচ্ছে, তাদের নৌ রুটকে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এর ভিতরে যে যন্ত্রপাতি আছে সেগুলোকে দেখা হচ্ছে এবং এদের নেভিগেশন সিস্টেম থরলি চেক করা হচ্ছে। অর্থাৎ ভারত এবং বাংলাদেশ বর্তমান যেভাবে একে অপরের সঙ্গে সংঘাতে বিভিন্ন ইস্যুতে জড়াচ্ছে তারই রিফ্লেকশন আজকে কিন্তু আমরা কোস্টাল এরিয়াতে দেখলাম, যেখানে বাংলাদেশের পক্ষ থেকে অবৈধভাবে ভারতে এই 3টে ট্রেলারকে ঢুকিয়ে দেওয়া হলো এবং প্রায় 80 জনের কাছাকাছি বাংলাদেশি সেই ট্রেলারে ছিলেন। এবং ভারতের গোয়েন্দারা মনে করছেন 80 জন বাংলাদেশি কোনো অবস্থাতেই মৎস্যজীবী নয়, অন্তত 80 জনকে নিয়ে অন্তত কেউ মাছ ধরতে যায় না। ফলে তাদের ভিতরে বা তাদের তাদের অন্য কোনো অভিসন্ধি ছিল নাকি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দিল্লি ব্লাস্টের পর আমরা পরিষ্কারভাবে বাংলাদেশ যোগ স্পষ্টভাবে দেখতে পেয়েছি এবং সেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে মুর্শিদাবাদ থেকে বিস্ফোরক পদার্থ ঢোকানো হয়েছে এবং সেই বিস্ফোরক টিএটিপি পরিষ্কারভাবে বাংলাদেশে তৈরি হয়ে ভারতের মুর্শিদাবাদকে, বাংলার মুর্শিদাবাদকে সেফ করিডর বা প্যাসেজ করে ভারতবর্ষের বিস্তীর্ণ জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে। এমনকি তাদের পরিকল্পনায় আরো কিছু বাংলাদেশিকে ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়া ছিল, যেই বাংলাদেশিরা ভারতবর্ষে ঢুকে স্লিপার সেলকে অ্যাক্টিভ করবে, তাদের গুপ্তচর বৃত্তি করবে এবং প্রয়োজনে তাদের হয়ে কাজ করে এই ধরনের বিস্ফোরক এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে এবং বিস্ফোরণে ভারতকে অশান্ত করবে। আর তারপরেই দেখুন উপকূলবর্তী অঞ্চলে এই ধরনের বড় ধামাকাদার খবর, যেখানে ভারতের গোয়েন্দারা কোনো ছাড় অন্তত বাংলাদেশের এই সরকারকে তো দিলেনই না এবং বাংলাদেশের ট্রলারগুলোকেও দিলেন না। কেন এই ঘটনাটা আরো ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কেন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে? দেখুন, এই দিল্লি ব্লাস্টের আগে বাংলাদেশে একটি মিটিং হয় এবং আপনারা শুনলে অবাক হবেন সেই মিটিংয়ে কিন্তু লস্কর-ই-তৈয়বার প্রধান যে কমান্ডার সেইফুল্লাহ তিনি ভার্চুয়ালি যোগদান করেন এবং সেই মিটিংটি হয়েছিল ঢাকার বনানীতে এবং এটি বিস্ফোরণের ঠিক একদিন আগে অক্টোবরের শেষ সপ্তাহে হওয়া এই মিছিলে বা এই মিটিংয়ে লস্কর-ই-তৈয়বার ফুল ফোর্স কিন্তু বাংলাদেশকে প্ল্যানিং বোঝাতে ব্যস্ত ছিল। এবং আপনারা শুনলে আরো অবাক হবেন যে এই মিটিংয়ে বাংলাদেশে 7 জন কিন্তু উপস্থিত ছিলেন। অর্থাৎ লস্কর-ই-তৈয়বা ব্রিফিং করছিলেন আর এনারা সেই ব্রিফিং গুলো শুনে নোট করছিলেন। এবং আপনারা শুনলে অবাক হবেন বাংলাদেশে যারা এই মিটিং অ্যাটেন্ড করেছেন তারাও কিন্তু একাধিক সংগঠনের মাথা এবং এই 7 জনের মধ্যে অন্তত 2 জন মোহাম্মদ ইউনূসের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে আছেন, তা কিন্তু ইন্টেল রিপোর্টে ভারতের গোয়েন্দাদের কাছে এসছে। এবার বুঝুন কেন হঠাৎ করে এই ট্রলারকে বা ট্রলারগুলোকে আটক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। এই পুরো ঘটনায় ইশতিয়াক নামক এক ব্যক্তির কথা আমরা জানতে পেরেছি, যারা কিন্তু এদেরকে সেফ প্যাসেজ দেওয়ার চেষ্টা করেছে এবং এই বাংলাদেশি ন্যাশনাল বা এই সিটিজেন তিনি সরাসরি যারা এই ধরনের কাজে লিপ্ত তাদেরকে দিনের পর দিন মদত দিয়েছে এবং লস্কর-ই-তৈয়বা তাদেরকে কাজে লাগায়। সেই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছিল যে পাকিস্তান থেকে এক ধরনের সাপ্লাই
মুর্শিদাবাদ হয়ে এক ধরনের সাপ্লাই করা হয়েছে বিস্ফোরক, মুর্শিদাবাদ হয়ে যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঢুকেছে। এখন গোয়েন্দারা প্রশ্ন করছেন যে ট্রলারগুলোকে আটক করা হয়েছে, সেই ট্রলারগুলোর গোপন আস্তানাতে এমন কিছু নেই তো যা ভারতকে অশান্ত করতে পারে? কোনো অস্ত্র, কোনো বিস্ফোরক বা এমন কিছু যা খালি চোখে হয়তো বোঝা যাচ্ছে না? কারণ 3 দিনে পরপর 3টে ট্রলার এবং 79 জন বাংলাদেশি কেন ভারতবর্ষে ঢুকতে চাইছিলেন, এটাই এখন উপকূলবর্তী অঞ্চলে গোয়েন্দাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। পাশাপাশি সেই মিটিং এ কারা উপস্থিত ছিলেন জানেন? সেই মিটিং এ উপস্থিত ছিলেন হিজবুতের অন্যতম নেতা জুবের আহমেদ চৌধুরী। এখানে ছিলেন যিনি আবার সেইফের রাইট হ্যান্ড এবং জেনারেল সেক্রেটারি হিসাবে কাজ করেন বাংলাদেশে একটি সংগঠনে, এবং মাসুদ হাজারের অন্যতম ঘনিষ্ঠ মার্কাজি জামায়াত আলী হাদিস এবং তার সেক্রেটারি ইলাহি জাহির। অর্থাৎ বুঝতেই পারছেন লস্করি তৈবা ফুল ফোর্সে ঝাঁপিয়েছিল বিস্ফোরকের আগে সেই মিটিং এ। পাশাপাশি বাংলাদেশের রেজিম সেক্রেটারি হোম অ্যাফেয়ার্স, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব পদে কাজ করা এক ব্যক্তি ডক্টর নাসিরুল ঘানি, পাশাপাশি সিও অফ ঢাকা নর্থ কর্পোরেশনের তিনি উপস্থিত ছিলেন, এবং একাধিক সংগঠনের কোঅর্ডিনেটর মোহাম্মদ আজাজ উপস্থিত ছিলেন, এবং আনসারুল্লাহ বাংলার প্রধান হাফিজ সেদিউল্লাহ উপস্থিত ছিলেন, এবং হাফিজ আল আহমেদ উপস্থিত ছিলেন। আরো একটা ইম্পর্টেন্ট বিষয়, বাংলাদেশ কিন্তু এই মিটিং এ একজন এক্সপ্লোসিভ এক্সপার্টকে রেখেছিল, যার নাম আবার সুমন। ফলে আপনারা বুঝতে পারছেন কিভাবে বাংলাদেশে বসে লস্করি তৈবা বা তার উইং ভারতকে র্যাডিক্যালাইজড করার চেষ্টা করছে। পাশাপাশি বাংলাদেশ যোগ যেমন স্পষ্ট হয়েছে, সেমনি এই দিল্লি বিস্ফোরণকে কেন্দ্র করে তুরস্কের মোটিভটাও কিন্তু আমরা বুঝতে পেরেছি। তুরস্কে উপকূলবর্তী অঞ্চল এবং সীমানাবর্তী অঞ্চলে একাধিক মসজিদে ফান্ডিং করতে শুরু করেছে, এবং তুরস্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক এনজিও তারা কিন্তু এই ফান্ডিংটি সরাসরি করছে। সেই এনজিওকে আবার ব্যাক করে তুরস্কের সরকার। অর্থাৎ তুরস্ক, বাংলাদেশ এবং পাকিস্তান যোগ কিন্তু এই দিল্লি ব্লাস্ট, সেই ব্লাস্টকে কেন্দ্র করে স্পষ্ট হয়ে গেছে। কালকে গোয়েন্দা দপ্তরের কাছে আরো এক বিস্ফোরক তথ্য এসছে। সেখানে বলা হয়েছিল 26/11 ঢঙে প্রায় 30টি জায়গায় বাংলাদেশের বা পাকিস্তান তুরস্কের পক্ষ থেকে অ্যাটাক করার পরিকল্পনা করা হয়েছে। মুম্বাই অ্যাটাকের ঢঙে মুম্বাই অ্যাটাকের 24টি জায়গাকে টার্গেট করা হয়েছিল, এবার 30টি জায়গাকে টার্গেট করা হয়েছে, এবং 30টি জায়গায় এই ধরনের ভয়ঙ্কর অপারেশন করা হবে তা কিন্তু খোঁজ পেয়েছেন ভারতের গোয়েন্দা দপ্তর, এবং তারা ড্রোন থেকে ছোটখাটো রকেট অ্যাটাকের পরিকল্পনাও করেছে, তা কিন্তু কালকে পরিষ্কার হয়ে গেছে। আর এখন সব থেকে বড় প্রশ্ন, ট্রলারে করে যে বাংলাদেশিরা ভারতবর্ষে ঢুকলেন, তারা কি সেই 30টি জায়গায় অপারেশনাল প্ল্যানের অন্যতম সদস্য? কারণ এত ভয়ঙ্কর হামলা ভারতের মানুষকে দিয়ে তো হবে না। ফলে বাইরে থেকে যেভাবে অনুপ্রবেশকারী ঢুকিয়ে ভারতবর্ষের বিপক্ষে চক্রান্ত করা হচ্ছে পাকিস্তান এবং তুরস্কের পক্ষ থেকে, বাংলাদেশিরা আজকে সেই চক্রান্তগুলোকেই বাস্তবায়িত করার জন্য কি রাতের অন্ধকারে ভারতে ঢোকার চেষ্টা করলেন? প্রশ্ন অনেক। তবে সব থেকে বড় যে বার্তা এই পুরো ঘটনায় দেয়, যে মোহাম্মদ ইউনূসের এই সরকারকে কোনো ছাড় নয়, শেষ অবধি লড়াই করবে ভারত, এবং অকাত্তা বোঝানোর সময় হয়তো ভারতের চলে এসছে। ফলে সব মিলিয়ে বড় সড় ধামাকা, 3টে ট্রলার, 79 জন বাংলাদেশি ভারতের জালে ধরা পড়লেন। আমার মনে হচ্ছে এবার বাংলাদেশের যে বৃহত্তর ষড়যন্ত্রটি ভারতের বিপক্ষে করছে, সেটাও ধরা পড়ার সময় চলে এসছে। কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।